প্রত্যেকটি বাতিঘর যেন বলে একটি করে রূপকথার গল্প। নরওয়ের অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য কোনো রূপকথার গল্পের থেকে কম নয়। কুলকুল করে বয়ে চলেছে নদী, নদীর ধারেই ছোট্ট কেবিনে রাত্রিযাপন। চলুন হারিয়ে যাই প্রকৃতির মধ্যে। ছোটবেলা থেকেই লাইট হাউস আমার একটা খুব স্বপ্নের জায়গা, সেই জন্য আমি যখনই সুযোগ পাই কোনো লাইট হাউস দেখার আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসি। ওই লাইট হাউসটা এমনই একটা জায়গায়, ওয়েদার ওখানে যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। আর এরকম ঠান্ডা কনকনে হাওয়ায় কথা বলতেও অসুবিধা হয়, তো মুখের এই মাসেলগুলো একটু স্টিফ হয়ে যায়, কথা জড়িয়ে যায়। আপনাদের কেবিনগুলোকে দেখাবো, আমার আগের ভিডিওতেও আমি অনেকগুলো কেবিন দেখিয়েছি, অবশ্যই সেগুলো দেখবেন। ড্রোনের ফাইন টিউনিং এর জন্য আমি গ্লাভস পরিনি, তো হাতগুলো পুরো মনে হচ্ছে জমে বরফ হয়ে গেছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমার চ্যানেলটি যদি আপনারা এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। হ্যালো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম এগেরসুন্ড। এগেরসুন্ড আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, কোনো বোট বা ফেরি নিতে হবে না, যেগুলো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন। মাত্র 1.5 ঘন্টার রাস্তা। হঠাৎ করে দুপুরবেলা ঠিক করলাম যে আজকে আমরা বেরোবো, তো বেরিয়ে পড়লাম। তো ভাবলাম যে চলুন আপনাদেরও ঘুরে দেখাই কেমন শহর এগেরসুন্ড। আমরা যেখানে যাচ্ছি সেখানে থাকবো হচ্ছে কেবিনে, মানে সেখানে রান্না করার ব্যবস্থা আছে। নরওয়েতে বাইরে খাওয়ার অপশন খুব একটা বেশি নেই, তো সুতরাং আমরা মোটামুটি খাবার বানিয়ে নিয়ে যাই এরকম যখন জায়গায় গেলে। বাইরের খাবার খুবই লিমিটেড আর প্রচণ্ড এক্সপেন্সিভ, সো আমরা বাড়ি থেকে মোটামুটি খাবার বানিয়ে নিয়ে যাই অথবা ওখানে গিয়ে খাবার বানাই। আপাতত একটু চিকেন কষা বানিয়ে নিলাম আর সঙ্গে ভাত, দেখতে ভালোই হয়েছে। হঠাৎ করে বেরিয়ে পড়তে তো ভালো লাগে, কিন্তু একটু চাপ হয়ে যায়, বিশেষ করে নরওয়েতে এই খাবার দাবারের ব্যাপারটা। এই যে আপনি হোটেলে গিয়ে থাকবেন, হোটেলে খাবার অর্ডার করবেন, এটা কিন্তু নরওয়েতে খুব মুশকিল হতে পারে, কিন্তু প্রচণ্ড মাত্রায় এক্সপেন্সিভ। সুতরাং খাবার পার্টটা থাকে বলে আমাদের খাবারটা গোছাতে হয়, তারপরে ঘর গোছানো, 2 দিনের জন্য বেরোনো, তো গোটা ঘর উঠিয়ে নিয়ে যেতে হয়। যে কেবিনে যাচ্ছি কোনো সময় ওরা বলে যে হ্যাঁ আপনারা সঙ্গে পিলো আনুন বা বেডশিট আনুন। কোনো কেবিনে সব রকম ফেসিলিটি থাকে না, মোস্টলি থাকে। এবারে গোল্ডিকে নিয়ে যাচ্ছি, তো গাড়ির পেছনে এই যে ওর বসার ব্যবস্থা। আরও চাপ, কারণ লাগেজ বেশি নিতে পারবো না, ও পিছনে বসবে মানে ও আর কিচ্ছু রাখা যাবে না পিছনে। আরুষ খুব খুশি, ওর সব বন্ধুরা কেবিনে বেড়াতে গেছে, সেজন্য আমিও ভাবলাম আমরাও চলে যাই। বেচারা মন খারাপ করছিল, তো আমরাও বেড়াতে যাচ্ছি, তাই না আরুষ? কোথায় যাচ্ছি আমরা? হিত্তে মানে কেবিন। গোল্ডি বাবুর খাবার জায়গা, আমাদের ব্যাগ, আমরা পিলো ব্ল্যাঙ্কেট সবই নিয়ে নিয়েছি, গাড়ি মোটামুটি ভর্তি, এখনো 2-3টে ব্যাগ আসছে, আশা করি ম্যানেজ হয়ে যাবে। আজকে যেতে যেতে তো সন্ধে হয়ে যাবে, বাইরেটা আপনাদের দেখাতে পারবো না, গিয়ে পৌঁছে যদি কিছু দেখাতে পারি আপনাদের, না হলে আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের চারপাশটা ঘুরে দেখাবো। আমরা দুর্গা বলে বেরিয়ে পড়লাম, এখন 7টা বাজে। ফুল ট্যাঙ্ক তেল তুলতে বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল, 8:30টার আগে পৌঁছাতে পারবো না। ব্রেক নেওয়ার ইচ্ছা নেই, তো দেখা যাক কিরকম হয়। ছেলে পেছনে, তার পিছনে গোল্ডি, আমার ওয়াইফ রেকর্ড করছে। এই রাস্তাটায় আমরা সামনে দিয়ে যাচ্ছি, ল্যাম্পপোস্টের আলোগুলো আস্তে আস্তে জ্বলতে থাকছে, মানে ল্যাম্পপোস্টের আলোগুলো অর্ধেক জ্বলছিল, রাস্তাটা পুরো আলোকিত ছিল না। আমরা যত যাচ্ছি রাস্তাটায় এখন কেউ কোথাও নেই, রাত্রি 8টা বাজে, কেউ কোথাও নেই, রাস্তাটা শুধু আমরা একা যাচ্ছি। দেখে খুব ভালো লাগলো যে এনার্জি সেভিং এর জন্য এরকম ব্যবস্থা করা আছে। হ্যালো, গুড মর্নিং। সকালে উঠে বাজার করতে চলে এলাম, কালকে অনেক রাত্রি হয়ে গেছিল বলে কিছু জিনিসপত্র কেনা হয়নি, তো ভাবলাম যে বেড়াতে এলে সবসময় ভাবি যে একটু বেশি ঘুমোবো, কিন্তু সবসময় সকাল ঘুমিয়ে যায়, সেটা অ্যাটলিস্ট ভালো যে পুরো দিনটা ভালোভাবে ইউজ করা যায়। সো এই যে পেছনে সুপারমার্কেট থেকে বাড়ি ফিরে এসে আমি আমার ছেলেকে আর গোল্লাকে নিয়ে বেশ কিছুক্ষণ নদীর ধারে ঘোরাফেরা করলাম। তারপরে একটুখানি দেখতে লাগলাম আমাদের ক্যাম্প সাইটের চারপাশটা। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এরকম অনেক মোটর হোম, মোটর ভ্যান
এবং ক্যারাভ্যান এই ক্যাম্পসাইটে এসছে। ছেলে তার ফেভারিট জায়গায় বালি নিয়ে খেলতে শুরু করলো। আর এই খেলার জায়গার ঠিক পাশেই ছিল একটি কমন রিক্রিয়েশন রুম। চলুন আপনাদের দেখাই এর ভিতরে কি কি আছে। ক্যাম্পসাইটে এলে আপনি এই রুমটি ব্যবহার করতে পারেন, আপনি যদি রুম নিয়ে থাকেন অথবা আপনি যদি ক্যারাভ্যান নিয়ে আসেন। নরওয়ের প্রায় প্রত্যেকটি ক্যাম্পসাইটেই এই রকম কমন রুম থাকে। এই রকম রুমে থাকে বেশ কিছু ইনডোর গেমস, টিভি, অনেক অনেক পাজল, সুন্দর সোফা, বসার জায়গা, কোনো জায়গায় ফায়ারপ্লেসও থাকে। আর থাকে অনেক অনেক বই। আমার সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হলো কমন টয়লেট আর কিচেন এরিয়া। আপনি ক্যারাভ্যান নিয়ে এলে বা মোটর হোম নিয়ে এলে এই ধরনের শেয়ার্ড ফেসিলিটি ব্যবহার করতে পারেন। বেশ স্পেশিয়াস জায়গা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন দেখি কিচেনের মধ্যে কি কি আছে। কিচেনের মধ্যে খুব সুন্দর ব্যবস্থা, আপনি এখানে রান্না করে খেতে পারেন। আছে 4 জনের বসার টেবিল, আর এই সাইডে আছে একটা ছোট্ট ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, অনেকগুলো, যাতে একজনের বেশি রান্না করতে পারে অবশ্যই। আর আছে ক্লিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট, টোস্টারও আছে দেখতে পাচ্ছি। কমন টয়লেটগুলি বেশ বড়, প্রায় একটা রুমের সমান। আমাদের কেবিনের সঙ্গে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, তাই এটা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এগরসুন্ডের যে ক্যাম্পসাইটে আমরা আছি সেখানে বিভিন্ন ধরনের কেবিন আছে। গতবারে এই রকম ধরনের কেবিনে আমরা ছিলাম। এই কেবিনগুলিতে নিজেদের পোষ্যদের নিয়ে থাকা যায়, তাই গোল্ডিকে নিয়ে এখানে আসতে আমাদের কোনো অসুবিধা হয় না। চলুন এবার আপনাদের দেখাই আমাদের কেবিনের ভিতরটা ঠিক কীরকম ছিল। গোল্লাবাবু আরামসে শুয়ে আছেন। আচ্ছা, ঢুকেই ছিল ডান দিকে একটা ডাইনিং টেবিল, উপরে একটা ছোট্ট সুন্দর রুম, কিছু আলমারি, জুতো আর জ্যাকেট রাখার জায়গা, আর বাঁদিকে ছিল টয়লেট আর স্নানের জায়গা। নরওয়েতে সব টয়লেটই ফ্লোর হিটিং থাকে, তো অসুবিধা হয় না। উপরের জায়গাটা উঠে আপনাদের দেখাচ্ছি। আরুষ, তুমি এখানে খেলছো? আর একটু এগিয়ে গিয়ে ছিল আমাদের কিচেন। এটা ওয়েট কিচেন, তার মানে এখানে আমরা রান্না করতে পারি, বাসনপত্র ধুতে পারি। কিছু ক্যাবিনেট আছে ওপরে নিচে, প্লাস এখানে বেসিক ইউটেন্সিলস, বাসনপত্র সবই ছিল। একটা ছোট্ট ফ্রিজ ছিল। আরও একটু এগিয়ে বাঁদিকে ছিল একটা সোফা কাম বেড, আর ডান দিকে ছিল একটা বাঙ্কার বেড, যেখানে নিচে 2 জন বড় আর ওপরে একজন ছোট খুব আরাম করে শুতে পারবে। আর পাশের জানলা দিয়েই সোজা দেখা যেত নদী। সারা রাত নদীর কুলকুল শব্দে দারুণ ঘুম হতো। আজকের দিনটা আমরা বেশি কিছু অ্যাক্টিভিটি রাখিনি, শুয়ে বসে আরাম করে গল্পের বই পড়ে কাটাবো ঠিক করলাম। তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, তাই আমার ওয়াইফ তাড়াতাড়ি মাংস গরম করে ফেললো আর বানিয়ে ফেললো গরম গরম ভাত। আজ তাড়াতাড়ি শুয়েও পড়বো, কাল ভোরবেলা বেরোবো লাইট হাউস দেখতে। এখন আমি বেরোবো একটা খুব সুন্দর লাইট হাউস দেখতে, আর লাইট হাউসে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। দিনের আলো ভালো করে ফোটেনি। আমি একাই যাচ্ছি, কারণ পার্কিংয়ে গাড়ি রেখে অনেকটা হাঁটতে হয় ওপর নিচের রাস্তা, আর ওয়েদার সেরকম ভালো ঠেকছে না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। আর ওয়েদার ওখানেও, মানে ওই লাইট হাউসটা এমনই একটা জায়গায় ওয়েদার ওখানে যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে। সেই জন্য একটু হাতে সময় নিয়ে বেরোচ্ছি। চলুন আপনারাও দেখতে থাকুন। ওকে, ব্যাকপ্যাক চেক, হাইকিং শু চেক, এক্সট্রা জলের বোতল চেক, very important thing, coffee check, camera stand, GoPro, drone, all checked, very good. যথারীতি পার্কিংয়ে পৌঁছে দেখলাম প্রচণ্ড হাওয়া দিতে শুরু করেছে। পার্কিংয়ের ভিডিও নিতে গিয়ে ক্যামেরা স্ট্যান্ডটা 2 বার পড়ে গেল মাটিতে। এই পড়লো, একবার
আবার সেট করে পরের বারে পড়লো দুবার। 3 নম্বর বারে বেশ কিছু পাথর চাপা দিলাম ক্যামেরা স্ট্যান্ডের নিচে। পার্কিং থেকে এইগেরয় লাইট হাউসের হাঁটা পথ যাওয়া আসা মিলিয়ে টোটাল প্রায় 5 কিলোমিটার। খুব বেশি রাস্তা না হলেও রাস্তাটি খুবই উপর নিচ এবং এই ঠান্ডায় এই ঝোড়ো হাওয়ায় খুবই ক্লান্তিকর। পার্কিংয়ে একটি ওয়াশরুম আছে। নরওয়েতে মোটামুটি সব দেখার জায়গার কার পার্কিংয়ের সামনে এইরকম ওয়াশরুম থাকে। এই জায়গাটা দুটো কারণে বিখ্যাত। এক তো এখানে আছে ম্যাগমা জিও পার্ক, আর আছে ইগেরয় লাইট হাউস। শরীরটাকে গরম করার জন্য একটু ব্ল্যাক কফিতে চুমুক দিয়ে শুরু করলাম আমার পথ চলা। পার্কিং এ গাড়ি রেখে আমি চলতে শুরু করলাম লাইট হাউসের দিকে। এক্স্যাক্টলি আমি বেরোবার আগে যে কথাটা আপনাদের বলছিলাম, যখন বেরোলাম দেখলেন একটু হাওয়া নেই বাড়ির পাশে, এখন খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। আমি সেই জন্য প্রিপেয়ার হয়ে এসেছিলাম, একটু বেশি জামা কাপড় নিয়ে এসেছিলাম, কারণ আমি সমুদ্রের ধারে মাছ ধরতে যাই। এক্স্যাক্টলি এই ব্যাপারটা ঘটে, যখন সূর্যের আলো থাকে সবকিছু ঠিক থাকে, গরম লাগে, যেই সমুদ্রের ধারে যাব অমনি ওয়েদার চেঞ্জ, ঠান্ডা হাওয়া। অ্যাকচুয়ালি লাইট হাউসে যাওয়ার এই রাস্তাটা বিভিন্ন লোকের প্রাইভেট প্রপার্টির ওপর দিয়ে। আমাকে এরকম ধরনের বহু গেট খুলে আবার সেটাকে শিওর যে সেটাকে বন্ধ করে যেতে হবে। মুশকিল করেছে। এ তো দেখছি ভেড়ার পাল আমার রাস্তা আগলে রয়েছে। দেখুন কি ভদ্র ওরা, দূর থেকে দেখতে পাচ্ছিলাম পুরো গেটের সামনে ওরা জটলা করে আছে, আর আমি যখন এগিয়ে এলাম ওরা নিজে নিজেই আমাকে রাস্তা ছেড়ে দিল। দেখুন কি সুন্দর। আমি যে পাথরের উপর দিয়ে চলেছি সেগুলি প্রায় 93 কোটি বছর আগের পৃথিবী পৃষ্ঠের 20 কিলোমিটার নিচে থেকে উঠে আসা ক্রিস্টালাইজড লাভা অথবা সলিডিফাইড লাভার তৈরি। ম্যাগমা জিও পার্কের এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এই বিশেষ পাথরগুলিকে বলা হয় অ্যানর্থোসাইট। এই ধরনের পাথর পৃথিবীতে খুবই বিরল। শুনলে অবাক হবেন, চাঁদের উজ্জ্বল যে অঞ্চলটি আপনি দেখতে পান সেখানে থাকে এই অ্যানর্থোসাইট। তার মানে আমার এই হাঁটার সঙ্গে একটু মিল রইল চাঁদে হাঁটার। বেশ খানিকটা রাস্তা, আমি একটা ফার্স্ট স্টপ বলতে পারেন, এখানে অলমোস্ট পৌঁছে গেছি। এখানে একটু ব্রেক নিয়ে আবার চলা শুরু করব। রাস্তাটা আপনাদের দেখাই। একটু উপরে উঠেই সামনে মনোরম দৃশ্য দেখে মনটা ভরে গেল। ওই দূরে দেখা যাচ্ছে আমার গন্তব্যস্থল এইগেরয় লাইট হাউস। এখনও অনেকটা রাস্তা যাওয়া বাকি। এর পরের রাস্তাটা খাড়ায় নিচে নেমে বেশ খানিকটা। ভোরবেলা বেরোনোটা খুব এনজয় করলাম। আমার আশেপাশে এখনো পর্যন্ত আমি কাউকে দেখতে পাইনি। আমি ছাড়া এখন এখানে কেউ নেই। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলার সময় বুঝতে পারলাম ওয়েদার খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম ঠান্ডা কনকনে হাওয়ায় কথা বলতে অসুবিধা হয়, মুখের এই মাসেলগুলো একটু স্টিফ হয়ে যায়, কথা জড়িয়ে যায়। আমি সমুদ্রে কাজ করি, নর্থ সিতে, আমি জানি একটু বেশি প্রোটেকশন দরকার। তো একটু ব্রেক নিয়ে আমি আবার চললাম। অনেকটা রাস্তা যাওয়া বাকি, আমাকে ওই লাইট হাউসে পৌঁছতে হবে। সঙ্গে থাকুন। এবার আমি আবার নিচে নামা শুরু করলাম লাইট হাউসের উদ্দেশ্যে। রাস্তাটার বেশিরভাগ জায়গাতেই কাঠের পাটাতন পাতা আছে, তার সঙ্গে দেওয়া আছে নেট যাতে স্লিপারি না হয়। খুব সামলে সামলে চলতে হচ্ছিল, কিন্তু রাস্তার সব জায়গায় কাঠের পাটাতন বেছানো ছিল না। আমার খুব ভালো গ্রিপের হাইকিং শু থাকা সত্ত্বেও বেশ কয়েকটা জায়গায় স্লিপ খেলাম।
তাই রিস্ক না নিয়ে ক্যামেরা বন্ধ করে হাঁটাতে মন দিলাম। কিছু কিছু জায়গায় ছিল বেশ কাদা, কিন্তু সব মিলিয়ে এই হাঁটাটাকে আমি খুব এনজয় করলাম জঙ্গলের ভিতর দিয়ে। কিছুক্ষণ পরেই আমি পৌঁছে গেলাম লাইট হাউসের ঠিক পাশেই ট্যুরিস্ট বাংলোতে। এই ট্যুরিস্ট বাংলোটি সম্বন্ধে আমি আগেও জানতাম, কিন্তু এটা খুবই রিমোট ট্যুরিস্ট বাংলো। এখানে নিশ্চয়ই এসে একবার থাকবো। খুব খারাপ ওয়েদারে এখানে থাকার অভিজ্ঞতা হবে অনবদ্য, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সমুদ্রের দাপটে নষ্ট হয়ে যাওয়ার রাস্তা ধরে আমি এগিয়ে চললাম লাইট হাউসের দিকে। নরওয়েতে এই দৃশ্যটি অনেক জায়গাতেই দেখা যায় ছবিতে, শপিং মলে বা অন্য কোনো জায়গায়। এই লাইট হাউসটি খুবই বিখ্যাত একটি লাইট হাউস। অবশেষে আমি পৌঁছে গেলাম এইগেরয় লাইট হাউস। অসাধারণ অভিজ্ঞতা। চারপাশে আপনারা যেরকম দেখালাম, সামনে সমুদ্র, মেঘের আনাগোনা, সূর্যের দেখা নেই, সারা দিনটাই এরকম থাকবে, কিন্তু একটা অসাধারণ অভিজ্ঞতা এত দূর পৌঁছতে পারার জন্য। প্রচন্ড উইন্ডি। ড্রোনের ফাইন টিউনিং এর জন্য আমি গ্লাভস পরিনি, তো হাতগুলো পুরো মনে হচ্ছে জমে বরফ হয়ে গেছে। আমি একটু পাথরের আড়ালে বসে আছি, হাওয়া দিচ্ছে খুবই। যাই হোক, আমি খুব ভালো শট পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু খুব খুব ঠান্ডা। হাতগুলো আর ফিল করতে পারছি না, আমার হাতগুলো এত ঠান্ডা হয়ে গেছে। এইগেরয় লাইট হাউস হল নরওয়ের প্রথম কাস্ট আয়রনে তৈরি লাইট হাউস। 1854 সালে এই লাইট হাউসটি তৈরি হয়। এই লাইট হাউসটির প্রায় 3 দিকেই রয়েছে সমুদ্র। বছরের বেশিরভাগ সময়টাই এখানে ওয়েদার প্রচণ্ড খারাপ থাকে এবং ঝড় ঝঞ্ঝা চলতেই থাকে। প্রায় 70,000 পাথরের লাইনিং দেয়া আছে এর ভিতরের স্ট্রাকচার। এই লাইট হাউসটি প্রায় 33 মিটার লম্বা এবং এর ভেতরে 134টা সিঁড়ি আছে একদম উপরে যাওয়ার জন্য। 1989 সাল থেকে এই লাইট হাউসটি স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে পরিচালনা করা হয়। নরওয়ের সবথেকে দক্ষিণে অবস্থিত লিন্ডেসনেস লাইট হাউসেই শুধু লাইট হাউস কিপার আছে এখন। আর নরওয়ের কোনো লাইট হাউসেই লাইট হাউস কিপার নেই, সব লাইট হাউসই স্বয়ংক্রিয়। লিন্ডেসনেস লাইট হাউস নরওয়ের প্রথম লাইট হাউস, আর এই লাইট হাউস নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে। নিচে ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। 1991 সালে নরওয়েজিয়ান অ্যাসোসিয়েশন ফর অর্নিটোলজির উদ্যোগে এই লাইট হাউসের পাশেই তৈরি হয় এইগেরয় বার্ড ওয়াচিং স্টেশন। পুরনো লাইট হাউস কিপারের বিল্ডিংটাও এখন সংরক্ষণ করা হয়েছে এবং সেটা কফি হাউস হিসেবে ইউজ করা হয়। কেবলমাত্র গ্রীষ্মকালেই সেটা খোলা থাকে। অসাধারণ অভিজ্ঞতা হলো ড্রোন উড়িয়ে। আমার ড্রোন হচ্ছে DJI Mini 2 SE। আপনারা যদি কেউ ড্রোনের জন্য প্ল্যান করে থাকেন তো আর ভাববেন না, জাস্ট কিনে নিন, কারণ আপনি দেখছেন এইরকম হাওয়া দিচ্ছে। এখানে এত খারাপ ওয়েদার ছিল, তাও খুব ভালো পারফর্ম করেছে। আমি হাল ছেড়ে দিচ্ছিলাম মাঝখানে, শুধু একবারই অসুবিধা হয়েছিল ল্যান্ড করার জন্য, কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা পারবেন। এটা খুব খুব ভালো ড্রোন, অনলি 249 গ্রামস। এর জন্য আপনাদের স্পেশাল লাইসেন্স বা ড্রোন পাইলটের লাইসেন্সের দরকার নেই। নিশ্চয়ই কিনবেন। আমার বাতিঘর সিরিজের এটা দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি ছিল নরওয়ের লিন্ডেসনেস লাইট হাউস। এখন আমি দাঁড়িয়ে আছি নরওয়ের এগেরসুন শহরের এইগেরয় লাইট হাউসের সামনে। লাইট হাউস, বাতিঘর, কথাটা শুনলেই কেমন মনে হয় না? একটা রূপকথার শব্দ। মনে হয় যেন বাতিঘর মানে সমুদ্র, রাত্রিবেলা অন্ধকার, একটা লাইট জ্বলছে বাতিঘরে, সে রাস্তা দেখাচ্ছে সব জাহাজদের, উত্তাল সমুদ্র, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর এই লাইট হাউস দাঁড়িয়ে আছে। কত
শত শত বছর ধরে জাহাজদের রাস্তা দেখাচ্ছে, নাবিকদের রাস্তা দেখাচ্ছে, বলে দিচ্ছে যে ওই পাশে যেও না, বলে দিচ্ছে তোমরা এইখান দিয়ে বাড়ি ফেরো, এখানে ডুবন্ত পাহাড় নেই, এখানে বালির চর নেই। ছোটবেলা থেকে এই লাইট হাউস আমার একটা খুব স্বপ্নের জায়গা, সেই জন্য আমি যখনই সুযোগ পাই কোনো লাইট হাউস দেখার আমি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসি। তো আমি এই নরওয়েতে এসে, নরওয়ের কোস্টাল লাইন খুবই লম্বা, আমি নরওয়েতে এসে সুযোগ পেয়েছি আরো কিছু বাতিঘর দেখার ও আপনাদেরও দেখাবো। এটা একটা প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট, অবশ্যই দেখতে থাকুন। সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, দিন হয় আবার হয় রাত, চলে যায় মাস, চলে যায় বছরের পর বছর। সমুদ্রের কত ঝড় বৃষ্টি ঝঞ্ঝার মাঝখানেও লাইট হাউস কিন্তু দাঁড়িয়ে থাকে, তার কিন্তু কাজের কোনো বিরাম নেই। সে অনবরত সংকেত পাঠাতে থাকে নাবিকদের, যাতে তারা সাবধানে চলাফেরা করে, যাতে তারা সাবধানে বাড়ি ফেরে। খুব সুন্দর একটি দিন কাটলো লাইট হাউসের সামনে এবং তার আশেপাশের জায়গায়। আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার এই সুন্দর দিনটা, এই অভিজ্ঞতাটা আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারলাম। আপনারাও আমার এই ভিডিওটি আপনার পরিবার পরিজন প্রিয়জনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দারুণ একটা দিন গেল, একটা দারুণ অভিজ্ঞতা হলো। এবার আমি কিছু খেয়ে নেবো, এখন বাড়ি ফেরার পালা। আমি এখন খাবো ফিশ বার্গার, এটা আমার খুব ফেভারিট আইটেম। এটা চট করে তৈরিও হয়ে যায়, এই জন্য আমি সবসময় ব্যাগে রাখি। কলা, ডিম, আপেল আর ফিশ বার্গার এই জাতীয় জিনিস। খাওয়া দাওয়া হলো, পেট ভর্তি, সূর্য উঠেছে, শরীরটা বেশি গরম হলো। এবার পার্কিং এর দিকে হাঁটা। পার্কিং এ আবার ফিরে এলাম। এবার আমি যাব আমরা এগেরসুন্ডের যে কেবিনে আছে সেখানে। খুব ভালো কাটলো আজকে সারাদিন, বৃষ্টি দেখাচ্ছিল, মেঘলা দেখাচ্ছিল, সারপ্রাইজিংলি দেখুন দারুণ রোদ উঠেছে। তো গোল্লাকেও নিয়ে নিলাম, আমরা একটু ঘুরে আসি গাড়ি করে আশেপাশের জায়গাটা। মানে এখানে ডেস্টিনেশন সেরকম কিছু নেই, কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। চলুন দেখি। আরুষ, তুমি কি করছো? আইসক্রিম এই ঠান্ডায় তোমাকে কে দিল? না, আজকে রোদ উঠেছে বলে তুমি আইসক্রিম পেয়েছো? একটা মিউজিয়াম খুঁজতে খুঁজতে আমরা খুব একটা সরু রাস্তায় ঢুকে পড়েছিলাম। রাস্তাটি ছিল খুবই সরু, একটা মাত্র গাড়ি একবারে যেতে পারবে। কিন্তু যখন আমরা মিউজিয়ামের সামনে পৌঁছালাম, দেখলাম সেখানে দেখার মতো কিছুই নেই। আমরা রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, খুব সুন্দর। এখানে চারপাশে দেখতে পাচ্ছেন, পিছন দিকে একটা খুব সুন্দর লেক আছে, আর এখানে সুন্দর খাবার জায়গা করা আছে, এখানে বসে খাওয়া যায়। তো আমরা একটুখানি খেয়ে নেবো কিছু কেবিনে ফেরার আগে। কেবিনে ফেরার সময় ঠিক করলাম যে এগেরসুন্ড শহরটায় একটু ঘুরে ফিরে যাই। এগেরসুন্ড নরওয়ের রোগাল্যান্ড কাউন্টিতে অবস্থিত একটি ছোট্ট সুন্দর ঐতিহাসিক শহর। 2019 সালের জনগণনা অনুযায়ী 6.8 স্কোয়ার কিলোমিটারের এই শহরের লোকসংখ্যা ছিল 12,000-এর মতো। নরওয়ের ছোট ছোট শহরগুলির লোকসংখ্যা এরকমই। নরওয়ের মোট লোকসংখ্যা 55 লক্ষ মতো। মাছ ধরার পরিমাণের বিচারে এগেরসুন্ড হল নরওয়ের অন্যতম প্রধান প্রাকৃতিক বন্দর। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম এগেরসুন্ড ফেন্স মিউজিয়াম অথবা এগেরসুন্ড পটারি মিউজিয়ামে। এটি একটি মৃৎশিল্পের মিউজিয়াম। 1847 খ্রিস্টাব্দে এগেরসুন্ড পটারি নামের কারখানাটি তৈরি করেন জোহান ফেয়ার। এই কারখানাটি ছিল এগেরসুন্ডের প্রথম ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই কারখানাটি এগেরসুন্ডের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
জোহান ফেয়ার ছিলেন নরওয়ের দালানের ম্যাজিস্ট্রেটের পুত্র। তার ভূতত্ত্বে খুবই আগ্রহ ছিল এবং তিনি দালানের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খনিজ ও ধাতু সংগ্রহ করতেন। এইগরোয়ের লেটল্যান্ড খামারে তিনি জানতে পারেন যে সেখানে মাটির মজুদ আছে। ফেয়ার মাটির মজুদের সম্ভাবনা দেখে এগারসান্ডে একটি মৃৎশিল্প তৈরির ধারণা পান। সেখানে নৌকায় সহজেই মাটি পরিবহন করা যায়। তিনি তার বাবাকে এই প্রকল্পে আগ্রহী করে তোলেন এবং জোহান ফেয়ার পাথরের জিনিসপত্র উৎপাদন সম্পর্কে জানতে নিউক্যাসল আপন টাইনে যান। ইংল্যান্ডে তার শিক্ষানবিশতা শেষ হওয়ার পর তিনি নরওয়েতে ফিরে যান এবং নরওয়েতে ফিরে এসে তিনি এই কারখানাটি তৈরি করেন। কিছুদিনের মধ্যেই এই কারখানাটি অভূতপূর্ব সাফল্য পায় এবং সেই কারখানাটি নিয়েই এই মিউজিয়াম। একটা লম্বা দিনের শেষে ফিরে এলাম কেবিনে। নদীর ধারে একটু হাঁটাচলা করলাম আর তিনজনে মিলে চলে গেলাম জঙ্গলের মধ্যে যতক্ষণ সূর্যের আলো আছে একটু ঘোরাফেরা করে নিতে। কালকেই আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, মানে আমরা স্তাভাঙ্গারে ফিরে চলে আসব। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে আপনারা সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা সাথে থাকলে আমি এরকম অনেক বিভিন্ন সাবজেক্টের ওপর আরো ভিডিও বানাতে পারবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। বাই বাই।